আজ ক্লাস 9 স্টুডেন্টদের আমি ভূগাঠনিক প্রক্রিয়া ও তার ভূমিরূপের লাস্ট যে অংশ সমভূমি সেটা সম্পর্কে বলবো। দেখো, সমভূমি সম্পর্কে তোমাদের কম বেশি সবার একটু ধারণা আছে, যেহেতু আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। পশ্চিমবঙ্গের দার্জিলিং আর পুরুলিয়া এই দুটো জায়গা যদি বাদ দেওয়া যায় তাহলে বাকিটা কিন্তু সবই আমাদের সমভূমি। এবং পৃথিবীর মানচিত্রে যদি দেখা যায় সমভূমি কোথায় কোথায় আছে, তাহলেও কিন্তু তোমরা বুঝতে পারবে একটা সমভূমির অবস্থান। তা আমি তোমাদের একটা পৃথিবীর মানচিত্র দেখাচ্ছি। দেখো দেখো এখানে একটা পৃথিবীর মানচিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই পৃথিবীর মানচিত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা মহাদেশে যে সবুজ সবুজ রং দেওয়া আছে, কালার করা আছে, ওইগুলো হচ্ছে সমভূমি। দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, ওশিয়ানিয়া সব মহাদেশে দেখো সমভূমি আছে। কিন্তু মজার ব্যাপার হলো, দেখো আফ্রিকা মহাদেশে কিন্তু কোনো সমভূমি নেই। একটা কিন্তু খুব উল্লেখযোগ্য ব্যাপার, আফ্রিকা মহাদেশে কিন্তু কোনো সমভূমি নেই। আর প্রত্যেকটা মহাদেশেই কিন্তু কম বেশি সমভূমি আছে। ঠিক আছে, এবার আসি আমরা সমভূমি থেকে কি কি জিনিস পড়ব। তো সমভূমি থেকে আমরা যে জিনিসগুলো পড়বো সেটাও তোমরা এবার একটু দেখে নাও। দেখো, অধ্যায়টার নাম হচ্ছে ভূগাঠনিক প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ, তার একটা অংশ সমভূমি। সমভূমির মধ্যে সমভূমি কি, সমভূমির বৈশিষ্ট্য, সমভূমি ও তার শ্রেণীবিভাগ এবং সমভূমির গুরুত্ব, এই চারটে বিষয় তোমাদেরকে আজকে আমি আলোচনা করব। তোমরা জিনিসটাকে একবার দেখে নাও এবং পারলে একটু লিখে নাও। এবার আসি সমভূমি কি। সমভূমি সম্পর্কে আমাদের এবার জানতে হবে। তো সমভূমি সংজ্ঞা তৈরি করার আগে আমি তোমাদেরকে কতগুলো পয়েন্ট বলছি, তোমরা একটু খাতায় লিখে নাও, তাহলে নিজেরাই সংজ্ঞাটা তৈরি করতে পারবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সমুদ্র সমতল থেকে 300 মিটারের কম উঁচু। 2 নম্বর পয়েন্ট হচ্ছে একদম মৃদু ঢাল, আর উপরিভাগটা হচ্ছে প্রায় সমতল। সমভূমির সংজ্ঞাটা কি হবে? বলছে সমুদ্র সমতল থেকে 300 মিটারের কম উঁচু, মৃদু ঢালযুক্ত প্রায় সমতল ভূমিকে আমরা বলি সমভূমি। যেটা আমি বললাম সেটা তোমরা একটু দেখে নাও। দেখো, 3টে পয়েন্ট আমি প্রথম সময় বলেছিলাম। সমুদ্র সমতল থেকে 300 মিটারের কম উঁচু, মৃদু ঢাল, আর উপরিভাগটা প্রায় সমতল। তারপরে আমি সংজ্ঞাটা বললাম। দেখো, সমুদ্র সমতল থেকে 300 মিটারের কম উঁচু বা উচ্চতাযুক্ত, মৃদু ঢালযুক্ত প্রায় সমতল বিস্তীর্ণ ভূভাগকে আমরা সমভূমি বলি। যেটা আমি বললাম সেটা একবার তোমরা দেখে নাও, বা দরকার হলে তাড়াতাড়ি লিখে নাও। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের সমভূমি কি বা সমভূমির বৈশিষ্ট্য। এবার যেটা আসছি সেটা হচ্ছে আমাদের সমভূমির শ্রেণী বিভাগ। সমভূমি কত রকম ভাবে সৃষ্টি হতে পারে। দেখো, এই আমাদের যে সমভূমির আমি এখানে একটা চার্ট তোমাদের দেখাচ্ছি। সমভূমির মধ্যে কিন্তু অনেকগুলো ভাগ আছে। প্রথম আসি, দেখো, সমভূমি ভূগাঠনিক কারণে সৃষ্টি হতে পারে, সমভূমি ক্ষয়ের ফলে সৃষ্টি হতে পারে, এবং সমভূমি কিন্তু সঞ্চয়ের ফলে সৃষ্টি হতে পারে। তাহলে আমাদের সমভূমি কিন্তু 3টে কারণে সৃষ্টি হচ্ছে। দেখো, ভূগাঠনিক কারণে সমভূমি সৃষ্টি হয়, আমাদের ক্ষয়ের ফলে সমভূমি সৃষ্টি হয়, এবং সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়। ভূগাঠনিক ফলে সমভূমি আবার 2টো ভাগ আছে। একটা দেখো উন্নত সমভূমি, আর একটা হচ্ছে অবনত সমভূমি। আর ক্ষয়ের ফলে সমভূমির দেখো আবার 5খানা ভাগ আছে। 1 নম্বর ভাগ হচ্ছে দেখো সমপ্রায় ভূমি, যাকে আমরা ইংরেজিতে বলি পেনিপ্লেন। তারপর দেখো তরঙ্গ কর্তৃত সমভূমি। 3 নম্বর হচ্ছে পেডিমেন্ট বা পেডিপ্লেন। আর 4 নম্বর হচ্ছে হিমবাহ সমভূমি। 5 নম্বর হচ্ছে কাস্ট সমভূমি। নেক্সট দেখো সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ। এখানে কিন্তু অনেকগুলো ভাগ আছে। দেখো, পলল বা পলিগঠিত সমভূমি, পাদদেশীয় সমভূমি, প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, হিমবাহ সমভূমি, হ্রদ সমভূমি, এবং উপকূলীয় সমভূমি, বাজাদা সমভূমি, আর লোয়েস সমভূমি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল কিন্তু একটা সমভূমির শ্রেণীবিভাগ। আবার তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমি
প্রত্যেকটা ভাগকে আলাদা আলাদাভাবে আলোচনা করব। প্রথম আসি ভূগাঠনিক সমভূমি। ভূগাঠনিক ব্যাপারটা কিন্তু তোমরা আগেই পড়েছো। ভূগাঠনিক সমভূমির মধ্যে দুটো শক্তি সব থেকে উল্লেখযোগ্য, একটা হচ্ছে মহীভাবক আলোড়ন আর একটা হচ্ছে গিরিজনিক আলোড়ন। তো এখানে আমি আসি যে ভূগাঠনিক শক্তির মধ্যে দুটো সমভূমি উল্লেখযোগ্য। দেখো, একটা হচ্ছে উন্নত সমভূমি আর একটা হচ্ছে অবনত সমভূমি। যখন ভূ আন্দোলনের ফলে, কি ধরনের ভূ আন্দোলন হবে? মহীভাবক আলোড়ন হবে। মহীভাবক আলোড়নের ফলে যখন কোনো উপকূল উঠে যাবে তখন সেটাকে আমাদের বলা হবে উত্থিত সমভূমি। আর যখন কোনো ভূভাগ বসে যাবে তখন সেটাকে আমরা বলবো অবনত সমভূমি। তাহলে ভূ আন্দোলনের ফলে কোনো অংশ উঠে গেলে তখন আমরা বলবো সেটা উন্নত, আর বসে গেলে বলবো আমরা অবনত। দেখো, এখানে আমি একটা লাইনের মাধ্যমে দেখিয়েছি। দেখো, মহীভাবক আলোড়ন এখান থেকে কিন্তু উলম্বভাবে কাজ করে, তোমরা সবাই জানো। দেখো, এখান নিচ থেকে ওপরের দিকে কাজ করেছে বলে এই অংশটা ওপরে উঠে গেছে, আর এই অংশে দেখো ওপর থেকে নিচের দিকে কাজ করেছে বলে এই অংশটা বসে গেছে। সেই জন্য এটা হয়ে গেছে উন্নত আর এটা হয়ে গেছে অবনত সমভূমি। অবনত সমভূমির উদাহরণ তোমরা যদি দেখতে চাও তাহলে হচ্ছে, দেখো এখানে দেখো আমি একটা এশিয়ার ম্যাপে দেখছি যে তুরানে নিম্নভূমি। দেখো এখানে আমি একটা ছবি দেখাচ্ছি। দেখো এই যে এখানে দেখতে পাচ্ছি, এটা একটা ছবি। এই হচ্ছে আমাদের তুরান, এশিয়ার এই যে তুরানের নিম্নভূমি, যেটা কাস্পিয়ান সাগরের পাশে আছে। এই তুরানের নিম্নভূমিটাই হচ্ছে আমাদের অবনত সমভূমির উদাহরণ। তাহলে উন্নত সমভূমি আর অবনত সমভূমি এই দুটো সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার যেটা আসছি সেটা হচ্ছে ক্ষয়ের ফলে সৃষ্ট সমভূমি। ক্ষয়ের ফলে বলছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে আমাদের কোনো উঁচু ভূমি বা উপকূল ভাগ আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। ক্ষয়প্রাপ্ত হয়ে সেই ক্ষয়প্রাপ্ত পথগুলো জমাট বেঁধে ক্ষয়জাত সমভূমি সৃষ্টি করে। সেটার কয় রকম ভাগ আছে দেখো, এখানে আমি তোমার একটা চার্ট করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের ক্ষয়জাত সমভূমি। ক্ষয়জাত সমভূমির মধ্যে আছে সমপ্রায় ভূমি, যাকে আমরা বলি পেনিপ্লেন। তারপর দেখো তরঙ্গ কর্তৃত সমভূমি। তারপর আছে পেডিমেন্ট সমভূমি, যাকে আমরা বলি পেডিপ্লেন। তারপরে দেখো হিমবাহ কর্তৃত সমভূমি আর হচ্ছে কাস্ট সমভূমি। তাহলে এই যে পাঁচটা ভাগ আমি বললাম, এই পাঁচটা ভাগ তোমরা যদি দেখো তাহলে নিজেরাই বুঝতে পারবে। সমপ্রায় সমভূমি যেখানে সৃষ্টি হয় সেখানে কাজ করে নদী। তরঙ্গ কর্তৃত সমভূমি, তরঙ্গ মানে যার সঙ্গে সমুদ্রের যোগ আছে, তাহলে সমুদ্র কাজ করবে। নেক্সট হচ্ছে পেডিমেন্ট, যেখানে মরু অঞ্চলে বায়ু কাজ করবে। হিমবাহ কর্তৃত সমভূমি, যেখানে হিমবাহ কাজ করবে। এবং কাস্ট সমভূমি মানে চুনা পাথর গঠিত অঞ্চল। তাহলে নিজেরাই দেখতে পাচ্ছ ক্ষয়জাত সমভূমির ক্ষেত্রে নদী, সমুদ্র, হিমবাহ, বায়ু এবং চুনাপাথর অঞ্চলে বৃষ্টির জল, এই কটা প্রাকৃতিক শক্তি কিন্তু ক্ষয়জাত সমভূমির সৃষ্টির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। প্রথম আসি সমপ্রায় ভূমি। বলছে যখন প্রাকৃতিক শক্তির ফলে পুরো অঞ্চলটা ক্ষয়প্রাপ্ত হয়ে একদম সমান হয়ে যাবে প্রায়, তখন বলছে সমপ্রায় সমভূমি। এবং এই সমপ্রায় সমভূমির মাঝে না কিছু উঁচু উঁচু অবশিষ্ট পাহাড় আছে, যেটাকে আমরা বলি মোনাডান্ট। কেন সেগুলো পাহাড়? কারণ সেগুলো কঠিন শিলা দ্বারা গঠিত, সহজে সেখানে ক্ষয় করা যায়নি। আমি পরে সেগুলো ছবি দেখাচ্ছি তোমাদেরকে। আর নেক্সট হচ্ছে তরঙ্গ কর্তৃত সমভূমি। তরঙ্গ কর্তৃত সমভূমি সেটা কি? তরঙ্গ কর্তৃত সমভূমি হচ্ছে সমুদ্রের তরঙ্গের আঘাতে মানে ঢেউয়ের আঘাতে উপকূল ক্ষয়প্রাপ্ত হয়ে যে সমভূমি সৃষ্টি করে তাকে বলা হয় তরঙ্গ কর্তৃত সমভূমি। আর মরু এবং মরুপ্রায় অঞ্চলে যখন যে ক্ষয় হয় বায়ু এবং জলধারার ক্ষয়কার্যের ফলে একটা সমভূমি সৃষ্টি হয়, তার নাম হচ্ছে পেডিমেন্ট সমভূমি। নেক্সট যেটা হচ্ছে আমাদের হিমবাহ সমভূমি। হিমবাহ উচ্চ অক্ষাংশ থেকে যখন নিচের দিকে নেমে আসে তখন হিমবাহ কিন্তু বিভিন্ন নুড়ি বালি কাকড় নিয়ে আসে, সেগুলো কিন্তু আমাদের জমে হিমবাহ সমভূমির সৃষ্টি করে। তোমরা পড়েছো যেমন কানাডীয় শিল, সাইবেরীয় শিল, এগুলো পড়েছো না? এগুলো কিন্তু অ্যাকচুয়ালি হিমবাহ সমভূমি। আর লাস্ট হচ্ছে কাস্ট সমভূমি। এই কাস্ট সমভূমিটা হচ্ছে যে চুনাপাথর গঠিত অঞ্চল, যে সমস্ত অঞ্চল আছে আমাদের পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ওখানে কিন্তু চুনাপাথর দ্বারা গঠিত অঞ্চল, ওর সঙ্গে
বৃষ্টির জলের একটা বিক্রিয়া, এই দ্রবণ প্রক্রিয়ার ফলে ওখানে কিছু সমভূমির সৃষ্টি হয়, যেটাকে বলা হয় কাস্ট সমভূমি। তোমরা মনে রাখবে চুনাপাথর গঠিত অঞ্চলগুলোকেই বলা হয় কাস্ট, এবং যুগোস্লাভিয়ার আড্রিয়াটিক উপসাগরে এটা প্রথম দেখা দিয়েছিল। ঠিক আছে, এবার এখানে যেগুলো বললাম তার ছবিগুলো তোমরা একটা দেখো, ছবিগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। প্রথমে যেটা আমি বলেছিলাম সমুদ্র তরঙ্গবর্তিত সমভূমি, তোমরা দেখো এখানে ছবিগুলো আমি দেখাচ্ছি। দেখো কিভাবে পাহাড়গুলো ভেঙেছে, দেখো জল, এই যে সমুদ্র থেকে পাড়ে এসে ধাক্কা খাচ্ছে, খেয়ে এগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে, দেখো ওই ক্ষয়প্রাপ্ত পাত্রগুলো কিন্তু এগুলো জমছে। আগে দেখো এরকম ছিল, তারপরে আস্তে আস্তে ক্ষয় হয়ে কিন্তু এরকম হয়ে গেছে। এই ক্ষয়প্রাপ্তগুলো কিন্তু সঞ্চয় হচ্ছে, সমুদ্রের জলের আঘাতে কিন্তু এগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে উপকূলে জমছে। তারপরে কি হচ্ছে দেখো, তারপর বলেছি আমরা সমপ্রায় ভূমি। এখানে দেখো একটা সমপ্রায় সুন্দর তোমরা ছবি দেখতে পাবে। দেখো সমপ্রায় ভূমি, দেখো এই দেখো এখানে একটা সমপ্রায় ভূমি, দেখো এটা পুরো এই যে রিয়েল ছবি তোমরা দেখতে পাচ্ছ, একটা সমপ্রায় ভূমি। এবং এই প্লেন, আর উপরে দেখো একটা উঁচু ঢিবি আছে, এই যে দেখতে পাচ্ছ, এই ঢিবিটার নামই হচ্ছে মোনাডন। তোমরা আরো পরিষ্কার দেখতে পাচ্ছ, দেখো চারিদিকে প্লেন এবং দূরে দেখা যাচ্ছে একটা ঢিবি, সেটাকে বলা হচ্ছে সমপ্রায় ভূমি। আর তোমরা যে ছবিতে দেখতে চাও তাহলে দেখবে এরকম, ওই যে দেখো সমপ্রায় ভূমির উঁচু উঁচু ঢিবি দুটো দেখাচ্ছে, এটাকে বলা হচ্ছে মোনাডন। এই যে আমরা অযোধ্যা পাহাড়ের নাম শুনেছি না, অযোধ্যা পাহাড়টা কিন্তু অ্যাকচুয়ালি মোনাডন, আমরা পাহাড় বলি কিন্তু ওটা হচ্ছে অ্যাকচুয়ালি মোনাডন। তারপর দেখো তোমরা হিমবাহ কর্তৃত সমভূমি। হিমবাহ কর্তৃত সমভূমিটা দেখতে কেমন হয় দেখো, দেখো উপরে হিমবাহ, এই যে হিমবাহ উপত্যকা আর বিস্তীর্ণ অঞ্চল জুড়ে দেখো এখানে হিমবাহ কর্তৃত সমভূমির সৃষ্টি হয়েছে। হিমবাহ কর্তৃত আমরা সমভূমি দেখলাম। তাহলে আমাদের বিভিন্ন ক্ষয়কার্যের ফলে সমভূমিগুলো দেখলাম। এবার হচ্ছে সঞ্চয় কার্যের ফলে উল্লেখযোগ্য কিছু সমভূমি আমি দেখব। সঞ্চয় কার্যের ফলে উল্লেখযোগ্য সমভূমি কিন্তু অনেকগুলো ভাগ আছে। সঞ্চয়, যেখানে হচ্ছে সমস্ত কিছু সঞ্চিত হবে প্রাকৃতিক শক্তির দ্বারা। এই দেখো সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমির মধ্যে দেখো কতগুলো ভাগ আছে। দেখো আমি তোমাদের এখানে দেখাচ্ছি, ভাগগুলো নিজেরাই বুঝতে পারবে। সঞ্চয়জাত সমভূমির মধ্যে পলিগঠিত বা পলল সমভূমি আছে, পাদদেশীয় সমভূমি আছে, বদ্বীপ সমভূমি আছে, বাজাদা সমভূমি আছে, লোয়েস সমভূমি আছে, হ্রদ সমভূমি আছে, উপকূলীয় সমভূমি আছে। অনেকগুলো কিন্তু এখানে ভাগ তোমরা দেখতে পাচ্ছ। অর্থাৎ সমভূমিরও কিন্তু সৃষ্টির ক্ষেত্রে নদী, আমাদের বায়ু, সমুদ্র, এগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। তোমরা ভাগগুলো আমি আবার বলছি, সঞ্চয়জাত সমভূমির মধ্যে পলি বা পলল গঠিত সমভূমি, পাদদেশীয় সমভূমি, প্লাবন সমভূমি, বদ্বীপ সমভূমি, হ্রদ সমভূমি, হিমবাহ সমভূমি, লোয়েস সমভূমি, উপকূলীয় সমভূমি, লাভা সমভূমি এবং বাজাদা সমভূমি। এই সমভূমির মধ্যে কিন্তু এতগুলো ভাগ, এবং প্রত্যেকটা ভাগ সম্পর্কে আমি সামান্য করে একটু তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো যেটাকে আমি বললাম পলল বা পলিগঠিত বা প্লাবন সমভূমি, সেখানে দেখো নদীর প্লাবনের ফলে নদীর সঙ্গে কি যায়, নুড়ি বালি কাপড় বা পলি যায়, সেগুলো একটা বিস্তীর্ণ অঞ্চলে জমা হয়ে যে সমভূমি সৃষ্টি করে সেটাকে বলা হয় পলিগঠিত। আর নদীর প্লাবনের ফলে হয় বলে এটা প্লাবন সমভূমিও বলে। নেক্সট যেটা হচ্ছে পাদদেশীয় সমভূমি। পাদদেশীয় সমভূমি বলতে পর্বতের পাদদেশে, মরু এবং মরুপ্রায় অঞ্চলে দেখবে বায়ু কার্যের ফলে পর্বতের পাদদেশে, সেখানে দেখো একটা ছবি আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে ছবি, এখানে একটা উঁচু পর্বত, সেই পর্বতের প্রাকৃতিক শক্তির ফলে ক্ষয়প্রাপ্ত অংশগুলো এই পাদদেশে জমেছে, জমে গিয়ে এই যে সমভূমি সৃষ্টি করেছে, এটাই হচ্ছে আমাদের পাদদেশীয় সমভূমি বা বলা হয় পেডিপ্লেন। আর সমপ্রায় ভূমিকে বলা হয় পেনিপ্লেন। পেনিপ্লেনটা কিন্তু নদীর কার্যের ফলে হয়, আর পেডিপ্লেনটা কিন্তু মরু এবং মরুপ্রায় অঞ্চলে বায়ুর কার্যের ফলে হয়। এটা কিন্তু মনে রাখবে, একটা ডিফারেন্স আসে। তারপর হচ্ছে বদ্বীপ সমভূমি। বদ্বীপ তোমরা সবাই জানো, নদীর মোহনার কাছে নুড়ি বালি কাপড় জমে আমাদের সাধারণত বদ্বীপ সমভূমি, যার বদ্বীপ সমভূমিটা দেখো দেখতে এরকমই হয়। এই বদ্বীপ সমভূমি সাধারণত আমাদের গঙ্গা ব্রহ্মপুত্রের বদ্বীপ, এটা হচ্ছে আমাদের বদ্বীপ সমভূমি। নেক্সট হচ্ছে দেখো হিমবাহ সমভূমি। হিমবাহ বাহিত পদার্থ যেমন
ক্ষয় করে যেমন আমাদের কানাডীয় শিল, সাইবেরীয় শিল সৃষ্টি হচ্ছে, আবার হিমবাহ বাহিত পদার্থ নুড়িবালি কাকর কিন্তু বিস্তৃত অঞ্চল জুড়েও আমাদের গ্রাবরেখা বা হিমবাহ বিধৌত সমভূমি সৃষ্টি করে, যেটা তোমরা টেনে উঠে পড়বে। গ্রাবরেখা মনে রাখবে, হিমবাহ বাহিত পদার্থ নুড়িবালি কাকর যখন হিমবাহের বিভিন্ন দিকে জমাট বাঁধে তখন সেটাকে বলা হয় গ্রাবরেখা। আর ওই নুড়িবালি কাকর যখন একদম হিমবাহের নিম্নভূমিতে নেমে গিয়ে বিস্তীর্ণ একটা সমভূমি সৃষ্টি করে তখন সেটাকে বলা হয় হিমবাহ বিধৌত সমভূমি। হ্রদ সমভূমি, তোমরা হ্রদ সমভূমি হচ্ছে ধরো একটা নদী নুড়িবালি কাকর নিয়ে হ্রদে এসে মিশে গেল, সেই নুড়িবালি কাকরগুলো কিন্তু আস্তে আস্তে হ্রদে জমাট বেঁধে যাবে, জমাট বেঁধে যাবে বলতে ভরাট হয়ে যাবে, সেই জায়গায় কিন্তু একটা হ্রদ সমভূমি সৃষ্টি করবে। আমি তোমাদের ছবিতে দেখাবো, পশ্চিমবঙ্গে তোমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার নাম শুনেছো। এই উত্তর দিনাজপুর আর দক্ষিণ দিনাজপুরের দেখো, এই যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের এই যে তাল এবং বারেন্দ্রভূমি, তোমরা নিজেরাই দেখো, আমি দুটো জায়গায় দেখাচ্ছি, তাল এবং বারেন্দ্রভূমি, এই দুটো জায়গা কিন্তু হ্রদ সমভূমি। এখানে আগে জলাশয় ছিল, নুড়ি বালি কাকর জমে জমে কিন্তু এই তাল এবং বারেন্দ্রভূমির সৃষ্টি হয়েছে। তাহলে আমাদের হ্রদ সমভূমির উদাহরণ হলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের তাল এবং বারেন্দ্রভূমি। এছাড়া কি দেখো, এছাড়া আমাদের আছে লোয়েস সমভূমি। লোয়েস শব্দের অর্থ হলো স্থানচ্যুত বস্তু, একটা জার্মান শব্দ। লোয়েস সমভূমি হচ্ছে হোয়াংহো নদী অববাহিকা আর গভীর মরুভূমি। আমি যদি তোমাদের মানচিত্রে অবস্থানটা দেখাই, তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে হোয়াংহো নদী আর গভীর মরুভূমি। বলছে গভীর মরুভূমি থেকে বালুকণা উড়িয়ে নিয়ে গেছে হোয়াংহো নদী অববাহিকায়। তোমরা এখানে ছবিটা দেখো, দেখো এই হচ্ছে আমাদের গভীর মরুভূমি। দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই হচ্ছে গভীর মরুভূমি, আর এই দেখো আমাদের হোয়াংহো নদী অববাহিকা। এই হোয়াংহো নদী আর এই হচ্ছে গভীর মরুভূমি, দুটো জায়গার অবস্থানটা দেখে নাও, ঠিক আছে। এবার দেখো বলছে এই দুটো জায়গা থেকে কিভাবে চলে এসছে, আমি তোমাদেরকে ছবিতে আরেকবার দেখাচ্ছি, দেখে নাও। দেখো কিভাবে, এবার ছবিটা পরিষ্কার তোমরা দেখতে হবে। গভীর মরুভূমি থেকে, দেখো এই হচ্ছে গভীর মরুভূমি, এখান থেকে বালুকণা উড়িয়ে নিয়ে গেছেন হোয়াংহো নদী অববাহিকায় গিয়ে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু একটা সমভূমি সৃষ্টি করেছে। তাহলে গভীর মরুভূমি থেকে বালুকণা উড়িয়ে নিয়ে গিয়ে যখন হোয়াংহো নদী অববাহিকায় একটা সমভূমি সৃষ্টি করেছে তখন সেটাকে বলা হচ্ছে লোয়েস সমভূমি। এছাড়াও আমাদের আরো উল্লেখযোগ্য কিছু সমভূমি তোমরা দেখতে পাবে, যেমন হিমবাহ সমভূমি, কাস্ট সমভূমি। দেখো কাস্ট, কাস্ট হচ্ছে আমি কি বলেছিলাম, চুনাপাথর গঠিত অঞ্চল। দেখো চুনাপাথর গঠিত অঞ্চল, রুদ্ধশ্ব একটা ছবি তোমাদের আমি দেখাচ্ছি। দেখো কাস্ট, দেখো কাস্ট অঞ্চলগুলো দেখতে কেমন হয় তোমরা নিজেরাই দেখো, কাস্ট অঞ্চল দেখতে কেমন হয়। প্লেন, দেখো প্লেন চুনাপাথর কাজ করেছে, কিন্তু এখানে চুনাপাথর এখানে কাজ করেছে, এবং কিছুটা দূরে দূরে দেখো টাওয়ার, মোবাইলের টাওয়ারের মতো দেখো দাঁড়িয়ে আছে, এগুলোকে বলা হয় কাস্ট টাওয়ার। আমি একটু আগে বলেছিলাম না, সমপ্রায় ভূমির উপর অবশিষ্ট ঢিবি হলে মোনাডান বলে, ঠিক একই রকম ভাবে চুনাপাথর গঠিত অঞ্চল ওই যে টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে বা অবশিষ্ট ঢিবির মতো দাঁড়িয়ে আছে, সেগুলোকে বলা হচ্ছে কাস্ট টাওয়ার, ঠিক আছে। এই হচ্ছে চুনাপাথর গঠিত অঞ্চলে কিন্তু আমাদের এটা দেখতে পাই। এছাড়াও দেখো হিমবাহ সমভূমি, দেখো হিমবাহ সমভূমি তোমরা দেখতে পাচ্ছ, দেখো হিমবাহ সমভূমি কিরকম দেখতে হয়। হিমবাহ হচ্ছে আমাদের বরফের নদী, এইভাবে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নেমে আসে এবং পাশে বিভিন্ন দিকে জমাট বাঁধে, এখানেই কিন্তু গ্রাবরেখার সৃষ্টি হয়, এবং এই হিমবাহ নুড়ি বালি কাকর আরো নিচের দিকে গিয়ে কিন্তু হিমবাহ বিধৌত সমভূমির সৃষ্টি করে। তোমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছ। তাহলে আমরা কিন্তু তিনটে সমভূমির শ্রেণীবিভাগ মোটামুটি একটু বললাম। প্রথম বললাম ভূ-আন্দোলনের ফলে গঠিত সমভূমি, তারপরে বললাম ক্ষয়ের ফলে সৃষ্ট সমভূমি, এবং তারপরে বললাম সঞ্চয়ের ফলে সৃষ্ট সমভূমি এবং তাদের কতগুলো ভাগ। সেই যে ভাগগুলো আমি বললাম তোমাদের কিন্তু আমি একটা সুন্দর চার্ট করে দিয়েছি। দেখো এই চার্টটা যদি তোমরা বাড়িতে নিজের একটা একদম সংক্ষেপে কিন্তু দেখো আমি একটা চার্ট করে দিয়েছি, তোমরা নিজেরাই কিন্তু এই চার্টটা যদি পড়ার জায়গায় মেনে রাখো তাহলে সহজেই কিন্তু এটা করতে পারবে। দেখো একদিকে উপরের নাম আছে সমভূমি, নাম, উৎপত্তি, শ্রেণীবিভাগ আর উদাহরণ। দেখো এগুলো তোমাদের পড়া আছে,
আমি তোমাদের আবার বলছি, সমভূমির নাম, উৎপত্তি, শ্রেণীবিভাগ, উদাহরণ। সমভূমির নাম ভূগাঠনিক সমভূমি, কিভাবে সৃষ্টি হচ্ছে, তার ভাগ, তার উদাহরণ। তারপর হচ্ছে ক্ষয়জাত সমভূমি, কিভাবে সৃষ্টি হচ্ছে, কতগুলো ভাগ, তার উদাহরণ। তারপর হচ্ছে আমাদের সঞ্চয়জাত সমভূমি, কিভাবে সৃষ্টি হচ্ছে, তার কতগুলো ভাগ এবং উদাহরণ। এই চারটা যদি তোমরা এইটা যদি তোমরা একটু সংক্ষেপে করে নিয়ে যেখানে পড়ো সেখানে মেরে রাখো, তাহলে কিন্তু তোমাদের এটা সুবিধা হবে, তাহলে কিন্তু তোমাদের আর ভুলবে না। ঠিক আছে, এবার আমি সমভূমি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলবো, এবং যে প্রশ্নগুলো কিন্তু আসে সেই প্রশ্নগুলো হলো, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই, আমি প্রশ্নগুলো দেখাচ্ছি। তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর মধ্যে প্রথম আছে, চিত্রসহ সঞ্চয়জাত ভূমিরূপ সম্পর্কে সমভূমি সম্পর্কে লেখো। চিত্রসহ ক্ষয়ের ফলে সৃষ্ট সমভূমি সম্পর্কে লেখো। সমভূমিতে অধিকাংশ মানুষ বসবাস করে কেন? সমপ্রায় ভূমি ও পাদদেশীয় সমভূমির পার্থক্য। তারপরে আছে মোনাডান কাকে বলে, ইনসেলবাজ কাকে বলে, আর কাস্ট টাওয়ার কি। কোশ্চেনগুলো একটু দেখে নাও। ঠিক আছে, এর মধ্যে দেখো একটা কোশ্চেন আমার আলোচনা করা হয়নি, সেটা অধিকাংশ মানুষ সমভূমিতে বাস করে কেন, যেটা সমভূমির গুরুত্ব। এই কোশ্চেনটা আমি কিন্তু বলবো না, কিছু পয়েন্ট আমি তোমাদের হিন্টস দিচ্ছি। তোমরা নিজেরাই দেখবে সারা পৃথিবীতে কিন্তু সব থেকে বেশি লোক সমভূমিতে বসবাস করে। কেন বসবাস করে? সমভূমি রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিবহন সবকিছুই কিন্তু ভালো, কৃষিকাজও ভালো। তাহলে যেখানে সবকিছু সুযোগ সুবিধা থাকবে সেখানে স্বাভাবিকভাবে লোক সংখ্যা বেশি হবে। সেই জন্য আমি একটা কোশ্চেন দিয়েছি, সমভূমি অঞ্চলে অধিকাংশ মানুষ বসবাস করে কেন, এটা তোমরা নিজেরা লিখবে। নেক্সট একটা কোশ্চেন আমার তোমার বলা হয়নি, সেটা হচ্ছে ইনসেলবাজ কি। আমি এখানে একটা কোশ্চেন দিয়েছি তোমাদের, দেখো এই যে 2 নম্বরের কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আছে, ইনসেলবাজ কাকে বলে। তোমরা মোনাডাম বলেছিলাম, সমপ্রায় ভূমির ওপর অবশিষ্ট ঢুবি, সেটাই হচ্ছে মোনাডাম। আবার চুনাপাথর গঠিত অঞ্চলে যে ছবিটা দেখিয়েছিলাম টাওয়ারের মতো, সেটা হচ্ছে কাস্ট টাওয়ার। ঠিক একই রকম ভাবে মরু অঞ্চলে ওরকম একটা অবশিষ্ট ঢিবি দেখতে পাওয়া যায়, একটা নয় অনেকগুলো এরকম অবশিষ্ট ঢিবি দেখতে পাওয়া যায়, যেটাকে বলা হয় ইনসেলবাজ। যেখানে ছবিটা দেখো, আমি ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ইনসেলবাজ দেখতে এরকম হয়। মরু অঞ্চলে এরকম অবশিষ্ট কিছু ঢিবি আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলি ইনসেলবাজ। তাই ডিফারেন্সটা কি হলো, এটা কোশ্চেন আছে কিন্তু। যখন সমপ্রায় ভূমির উপর অবশিষ্ট ঢিবি হবে তখন হবে মোনাডান, চুনাপাথর গঠিত অঞ্চলে যখন অবশিষ্ট ঢিবি হবে তখন হবে কাস্ট টাওয়ার, আর মরু অঞ্চলে বা মরুপ্রায় অঞ্চলে যখন অবশিষ্ট ঢিবি হবে তখন হবে ইনসেলবাজ। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সমভূমির এবং সমভূমি থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো অধ্যায়টা শেষ হয়ে গেল। স্কুল খুললে তোমরা আবার তোমাদের স্যার বা ম্যামদের কাছ থেকে বুঝে নেবে, জিনিসটা আরো বেশি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো।